ছেলে হোক বা মেয়ে হোক, সেই আমাদের রাজ্যের মাথার মনি হবে রে। আমি আজ অনেকগুলো ক্ষীরার সন্দেশ বেশি করে বানিয়ে রাখবো, যেদিন খবর আসবে সেদিন পুরো রাজ্যের মানুষকে আমি মিষ্টি খাবো রে। তোমরা আগে দোকানের খদ্দেরকে মিষ্টি দাও, বড় বড় কথা পরে হবে। দিদির আশীর্বাদে আমাদের এত বড় দোকান হয়েছে, আগে ব্যবসার দিকে মন দাও। রাজপুত্র অরুণ যেন স্তব্ধ হয়ে যায়। রাজপুত্র মশাই, আপনি আপনি সত্যি বলছেন? চারু? কি জয়া, তুমি কি সত্যি বলছো? আমার সারু মায়ের কোলে কি তবে সত্যি? ও উপরালা, আমার তো লতা, তুমি ঠিক বলেছিলে। বিধাতা, আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমার বেশ অনেকগুলো দিন পর হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের বিশাল বারান্দা। চারুলতা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে বাইরে শান্ত রাজ্যের দিকে তাকিয়ে আছে। হঠাৎ চারুলতার মুখ একটু ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো সে কপালে হাত দিয়ে একটু চোখ বন্ধ করলো। রাজপুত্র অরুণ ধীর পায়ে সেখানে এলো। চারু, তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো? আমি তো ভাবলাম তুমি এখানে ঘুমাচ্ছ, কিন্তু তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর খারাপ করেনি তো? চারুলতা একটু সামলে নিয়ে ম্লান হেসে বলে, না রাজপুত্র, শরীর ঠিক আছে। আসলে কাল তাঁত বিদ্যালয়ে কিছু নতুন সুতোর হিসাব দেখছিলাম তো, তাই তো একটু ঘুম কম হয়েছে। আর সকাল থেকে হঠাৎ করে মাথাটা কেমন যেন একটু ভারী লাগছে। আমি তো তোমাকে বারবার বারণ করি, রাজ্যের সব দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিও না। জেসমিন আর রাজেশ মধুপুর খুব ভালো সামলাচ্ছে। তুমি এত পরিশ্রম করলে তো শরীর ভেঙে পড়বে। আমি এখন রাজপুতকে খবর দিচ্ছি। আরে না না, সামান্য একটু মাথা ভারী হয়েছে, এর জন্য রাজবৈদ্যকে ডাকার কোনো দরকার নেই। একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি অযথাই চিন্তা করছেন রাজপুত্র। তুমি নিজের শরীরের একটুও যত্ন নাও না চারু। তুমি এই হেমরাজ্যের যুবরানী। তোমার কিছু হলে এই পুরো রাজ্য যে অন্ধকারে ডুবে যাবে। তুমি এক্ষুনি নিজের কক্ষে গিয়ে শুয়ে পড়বে। আজ তোমাকে কোনো কাজের হিসাব দিতে হবে না। আপনি তো আমাকে একদম বন্দি করে ফেলতে চাইছেন রাজপুত্র। আচ্ছা বাবা, আমি যাচ্ছি, কিন্তু আপনি আমাকে কথা দিন, তাঁত বিদ্যালয়ের মেয়েদের জন্য যে নতুন সুতোগুলো আসার কথা ছিল সেগুলো আপনি নিজে দেখে নিয়ে আসবেন। আমি সব দেখে আসবো চারু। তুমি শুধু নিজের ঘরের বিছানায় গিয়ে শান্তিতে চোখ বন্ধ করে একটু ঘুমাও। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো আজ। মধুপুরের রাজসভা। মহারাজ মধুরাজের সিংহাসনে বসে আছে, পাশে রানী লতা, সামনে সেনাপতি রাজেশ ও মন্ত্রী জেসমিন। তারা অত্যন্ত সম্মানের সাথে দাঁড়িয়ে আছে। জেসমিন মা, আজ সকালে আমি নিজে ছদ্মবেশে মধুপুরের বাজারে ঘুরে এলাম। তোমার আর রাজেশের শাসন ব্যবস্থায় আমি সত্যি মুগ্ধ। হাটে বাজারে কোনো চুরি ডাকাতি নেই, সাধারণ মানুষও কত শান্তিতে ব্যবসা করছে। পিসে মশাই, এই সম্মান তো আমার একার নয়। যুবরানী চারুলতা আমাকে সততার পথ দেখিয়েছে, আমি শুধু সেই পথেই হেঁটে চলেছি। সেনাপতি রাজেশ দিন রাত সীমানায় এমন কড়া পাহারা বসিয়েছে যে রত্নগরে কোনো চক্রান্তকারী তো দূর, একটা মাছিও মধুপুরে ঢুকতে পারবে না। মহারাজ, জেসমিন তার মন্ত্রিত্বের দায়িত্ব এত নিখুঁতভাবে পালন করছে যে আমার আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। তাঁতিদের নতুন কাপড়ের বাজারও খুব ভালো চলছে। সব মিলিয়ে মধুপুরে এখন শুধু সুখ আর শান্তি। তোরা দুজনে মিলে মধুপুরকে এত সুন্দরভাবে সামলাচ্ছিস দেখেই তো আমি শান্তিতে ঘুমোতে পারছি। কিন্তু জেসমিন মা, হেমমধু রাজ্য থেকে চারুর কোনো খবর পেয়েছিস? ও কেমন আছে? চারু দিদি সবসময় ভালোই থাকে রানীমা। তবে তবে গতকাল ভ্যাবলার কাছ থেকে পাঠানো চিঠিতে জানতে পারলাম দিদি নাকি ইদানিং একটু বেশি পরিশ্রম করছে। ওই মেয়েটা নিজের শরীরের দিকে একদম নজর দেয় না। আমি তো আসার আগে ওকে কত করে বলে এলাম নিজের নতুন সংসারের দিকে মন দিতে। মহারাজ, আমার কিন্তু মন বলছে খুব তাড়াতাড়ি আমাদের হেমমধু রাজ্যে বড় একটা সুখবর আসতে চলেছে। লতা, তুমি তো সেই কবে থেকে একটা স্বপ্নের ঘোরেই আছো। তবে আমারও খুব মন চাইছে লতা, তুমি প্রস্তুত থেকো। হেমমধু রাজ্য থেকে খবর এলেই আমরা কিন্তু আবার রথ সাজিয়ে সেখানে ছুটে যাব।
আমি তো প্রস্তুতি নিয়েই বসে আছি গো। আমার চারুর কোলে নতুন অতিথি এলে আমি কি আর এখানে এভাবে চুপ করে বসে থাকতে পারি? হেমমধু রাজ্যের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। মীরা হাতে একটি খাবারের থালা নিয়ে সেখানে এলো। বাবা, মা, এই নাও, আমি তোমাদের জন্য দোকান থেকে ক্ষীরের সন্দেশ নিয়ে এসেছি। কে দেখো তো কেমন হয়েছে। আরে মীরা, মা, তুই নিজে এত কষ্ট করে এগুলো কেন আনতে গেছিলিস? কোনো প্রহরীকে দিয়ে পাঠালে তো হতো। সারু মা কোথায় রে? ও তো রোজ সকালে একবার আমাকে দেখতে আসে, আজ তো এখনো এলো না। বাবা, চারু দিদির শরীরটা নাকি আজ একটু খারাপ। রাজপুত্র অরুণ আমাকে বলল দিদির নাকি সকাল থেকেই মাথা ঘুরছে আর বড্ড দুর্বল লাগছে, তাই দিদি ঘরেই বিশ্রাম নিচ্ছে। কি বলছিস কি মীরা? আমার চারু শরীর খারাপ, মাথা ঘুরছে? কখন থেকে এরকম হচ্ছে রে? আমি তো ঠিক জানি না মা, রাজপুত্র তো খুব চিন্তায় আছে। তিনি কাউকে দিদির ঘরে যেতে বারণ করেছে, পাছে দিদির ঘুমের ব্যাঘাত হয়। জয়া হঠাৎ করে জয়ার মুখে এক অদ্ভুত আনন্দের হাসি ফুটে আসে। সে যোগু মোড়লের দিকে তাকায়। ওগো, শুনছো? তুমি কি কিছু বুঝতে পারছো? কি বুঝবো জয়া, সারুর শরীর খারাপ, রাজপুত্র চিন্তায় আছে, আর তুমি এমন হাসছো কেন? ওগো, তুমি পুরুষ মানুষ, এসব লক্ষণ কি আর বুঝবে? আমার তো মনে হচ্ছে লতা দিদির কথাই সত্যি হতে চলেছে। মাথা ঘোরা, দুর্বল লাগা, এসব তো কোনো সাধারণ অসুখ নয় গো। এটা তো সেই আনন্দের অসুখ যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। জয়া, তুমি কি সত্যি বলছো? আমার সারু মায়ের কোলে কি তবে সত্যি? ও উপরালা, আমার তো আনন্দে বুক ফেটে যাচ্ছে। মা, তুমি ঠিক বলছো, চারু দিদির কি সত্যি সত্যি? ও মা গো, আমি এক্ষুনি গিয়ে ব্যাবলাকে খবরটা দেবো। আরে দাঁড়া দাঁড়া মীরা, এখনই কাউকে কিছু বলিস না। আগে রাজবৈদ্য এসে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করুক। আমি এখনই সারুর ঘরে যাচ্ছি। আমার বুকটা যে খুশিতে কেমন করছে আমি কাউকে সেটা বুঝতে পারছি না। চারুলতার বিশ্রাম কক্ষ। চারুলতা বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। রাজপুত্র অরুণ খুব চিন্তিত। জয়া এবং যোগু মোড়ল ধীর পায়ে ঘরে ঢুকলো। মহারাজ অম্বিকা প্রসাদও সেখানে। একটু পরেই রাজবৈদ্য সেখানে এসে উপস্থিত হলো। আসুন রাজবৈদ্য মশাই, চারু সকাল থেকেই খুব দুর্বল বোধ করছে, মাথা ঘুরছে বলছে। আপনি একটু ভালো করে দেখে বলুন তো কি হয়েছে? আমি তো ভয়ে মরে যাচ্ছি। আপনি শান্ত হন রাজপুত্র, আমি দেখছি যুবরানীকে। রাজবৈদ্য চারুলতার নাড়ি পরীক্ষা করেন। চারুলতা ধীরে ধীরে চোখ খোলে। রাজবৈদ্যের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। তিনি মহারাজ অম্বিকা প্রসাদ, যোগু মোড়ল এবং অরুণের দিকে তাকায়। রাজপুত্র অরুণ, মহারাজ, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই দুর্বলতা কোনো অসুখের নয়। এই দুর্বলতা হলো নতুন প্রাণের। পুরো হেমমধু রাজ্যকে এবার উৎসবের জন্য প্রস্তুত হতে বলুন। আমাদের যুবরানী মা হতে চলেছে। রাজপুত্র অরুণ যেন স্তব্ধ হয়ে যায়। রাজবৈদ্য মশাই, আপনি আপনি সত্যি বলছেন? চারু? কি? আমি কি শুনছি? আমি দাদু হতে চলেছি, আমি রাজপিতা হব। আমার মা রে, তুই আমাদের সবার মুখ উজ্জ্বল করেছিস মা। আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। বিধাতা, তুমি আমার সব চাওয়া পূর্ণ করেছো। আমার সারু মাস পূর্ণতা পেল। চারুলতা চরম লজ্জায়। মা, বাবা, তোমরা সবাই আমাকে এত লজ্জা দিচ্ছ কেন? রাজপুত্র অরুণ আবেগপূর্ণ স্বরে বলে, চারু, আজ তুমি আমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানিয়ে দিলে। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা প্রাণ আমাদের মাঝে আসবে। ভ্যাবলা এবং ক্যাবলার নতুন দোকান। মীরা দৌড়াতে দৌড়াতে দোকানে এসে ঢোকে। তার চোখে মুখে বাদ ভাঙা আনন্দ। ব্যাবলা, ব্যাবলা, ক্যাবলা, ময়না, সব কাজ থামা, রাজ্যের সবচেয়ে বড় সুখবর এসে গেছে।
কি হয়েছে কি মীরা? তুমি এমন হাঁপাচ্ছো কেন? কি রে মীরা, তুই এমন করছিস কেন? কি খবর সেটা বলবি তো আগে। আমাদের চারদিকে মা হতে চলেছে। রাজমাতা এইমাত্র সবাইকে সুখবর দিয়েছে। পুরো রাজপ্রাসাদে এখন খুশির বন্যা হয়ে যাচ্ছে। কি বলছিস মীরা? আমাদের দিদি মা হবে? ওরে ভ্যাবলা, আমি তো আর দাঁড়াতে পারছি না রে আনন্দে। ওরে কেবলা, আমি তো বলেছিলাম না আমি আজই আমার দোকানে সব মিষ্টি মিষ্টি রাজের গরিব মানুষদেরকে বিলি করবো রে। আজ আমাদের হেমরাজের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি তো আগেই বলেছিলাম। মীরা চল তাহলে আমরা এখনই রাজপ্রাসাদে যাই। চারু দিদিকে একবার নিজের চোখে না দেখলে আমার শান্তি হচ্ছে না। হ্যাঁ, চল চল। দিদি দেখো লজ্জায় একদম লাল হয়ে বসে আছে। আমরা সবাই মিলে দিদির পাশে থাকবো। হেমমধু রাজ্যের পশুশালা। লালু খুব আনন্দে লাফিয়ে লাফিয়ে ঘাস খাচ্ছে আর বারবার জোরে জোরে হাম্বা হাম্বা ডাক দিচ্ছে। সোনা পাখি উড়ে এসে লালুর সামনে দাঁড়ায়। কি রে লালু ভাই, রাজপ্রাসাদে সানাইয়ের শব্দ তো এখানেও শোনা যাচ্ছে। তুই খবর পেয়েছিস তো? হাম্বা হাম্বা, আমি খবর পাবো না মানে? মীরা নিজে এসে এইমাত্র আমার গলায় হাত বুলিয়ে আমাকে খবরটা দিয়ে গেল রে সোনা পাখি। আমাদের চারু সানাপোনা আসছে। আমি তো আজ থেকে দাদু গরু হয়ে গেলাম। তুই তো আনন্দে পাগল হয়ে গেছিস দেখছি। এই মধুর রাজ্যের প্রতিটি ঘাসের টাকা আজ আসছে রে লালু। চারু আর রাজপুত্রের ভালোবাসার এই উপহার আমাদের সবার জীবনকে আরো সুন্দর করে দিল। তুই একদম ঠিক বলেছিস সোনা পাখি। আমি আজ থেকে আরো বেশি করে তাজা ঘাস খাবো। গায়ে জোর না থাকলে কি আর রাজপুত্রের সানাপোনাকে পিঠে চাপিয়ে দৌড়াতে পারবো? তুই শুধু দেখিস আমি কেমন রাজকীয় দাদু গরু হয়ে উঠি। রাতের বেলা চারুলতার বিশ্রাম কক্ষ। বাইরে পুরো রাজপ্রাসাদ আলো দিয়ে সাজানো হয়েছে। চারুলতা বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা এবং মাতৃত্বের আভা। রাজপুত্র অরুণ ধীর পায়ে ঘরে ঢুকে চারু, আর সারাদিন এত মানুষের ভিড় আর আনন্দের মাঝে আমি তোমার সাথে একটা দুটো কথা বলার সুযোগ কি পাইনি। আজ তুমি আমাকে যে উপহার দিয়েছো তার কোনো তুলনা এই পৃথিবীতে নেই চারু। আপনি এত আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেন রাজপুত্র? এই উপহার তো শুধু আমার নয়, এই উপহার আমাদের দুজনের ভালোবাসার ফসল। কিন্তু আমার খুব ভয় করছে, জানেন তো। ভয়? তোমার মতো এত সাহসী যুবরানী মানে আবার কিসের ভয় চারু? তুমি তো একা হাতে রত্নগড়কে পরাজিত করেছো। রাজ্য চালানো আর একজন মা হওয়া তো এক কথা নয় রাজপুত্র। আমি কি পারবো তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে? আমি তো নিজে কখনো কোনোদিনও সেভাবে মায়ের আদর ভালোবাসা পাইনি। জয়া মা আমাকে কষ্ট দিয়েছে, তবে এখন আমি একসাথে দুই মায়ের ভালোবাসা পাচ্ছি ঠিকই, কিন্তু ছোটবেলার সেই লালন পালনের ব্যাপারটা তো আমার একটুও মনে নেই। আমি কি আমার সন্তানের সব দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো? তুমি এটা কি বলছো চারু? যে মেয়েটা নিজের রাজ্যের প্রতিটি গরিব মানুষের পেটের ভাতের কথা ভাবে, তাঁত বিদ্যালয়ের ওই অসহায় মানুষগুলোর পরিবারের মতো আগলে রাখে, সে তার নিজের সন্তানের দায়িত্ব পালন করতে পারবে না? এটা কখনো হতে পারে? তুমি হবে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা। কিন্তু আমাদের সন্তান যদি অহংকারী হয়ে ওঠে, যদি তার মনে কখনো কোনো লোভ জন্মায়, আমি চাই না সে শুধু রাজপ্রাসাদের আরামায় এসে বড় হোক। তুমি একদম চিন্তা করো না চারু, আমাদের সন্তান তোমার মতো মা পাবে। সে রাজপ্রাসাদে বড় হলেও তার পা সবসময় এই সাধারণ মাটিতেই থাকবে। সে ভ্যাবলার হাতের মিষ্টি খাবে, ক্যাবলার ফুচকা খাবে, আর লালুর পিঠে চড়ে পুরো রাজ্য ঘুরবে। সে কোনো অহংকারী রাজকন্যা বা রাজপুত্র হবে না, সে হবে এই সাধারণ মানুষের বন্ধু। আপনার কথাগুলো শুনলে আমার বুকের ভেতরে সব ভয় দূর হয়ে যায় রাজপুত্র। আমি সত্যিই চাই আমাদের সন্তান এই হেমমধু রাজ্যে শান্তির প্রতীক হয়ে উঠুক। সে তাই হবে চারু। আজ থেকে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু শান্তিতে বিশ্রাম নেবে আর নিজের যত্ন নেবে। রাজ্যের সব ভার আমি রাজেশ জেসমিন মিলের সামনে নেব। তুমি শুধু আমাদের এই নতুন স্বপ্নের জন্য নিজেকে প্রস্তুত করো।
আমি বিশ্রাম নেব, কিন্তু তাঁত বিদ্যালয়ের কাজ আমি একদম ছাড়তে পারবো না রাজপুত্র। ওখানকার মেয়েগুলোর মুখের হাসি না দেখলে আমার দিন অসম্পূর্ণ হয়ে যায়। তুমি সত্যি বদলাবে না চারু? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করবে, কিন্তু আমি সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকবো। আমাদের এই হেমমধু রাজ্য এখন কোনো যুদ্ধক্ষেত্রের গল্প নয়, এটা এখন একটা সুন্দর ভালোবাসার গল্প। মধুপুরের রাজসভা, সকালের আলোয় চারদিক ঝলমল করছে। হঠাৎ সেনাপতি রাজেশ একটি রাজকীয় চিঠি হাতে নিয়ে হাসি মুখে দ্রুত রাজসভায় প্রবেশ করে। তার ঠিক পেছনেই মন্ত্রী জেসমিন। মহারাজ, রানীমা, হেমমধু রাজ্যের মূল প্রসাদ থেকে মহারাজ অম্বিকা প্রসাদের বিশেষ দূত এইমাত্র ছুটে এলেন। তিনি আপনাদের জন্য এই জরুরি চিঠি নিয়ে এসেছেন। জরুরি চিঠি? হঠাৎ কি এমন খবর এলো রাজেশ? চারু আর রাজপুত্রের ওখানে সব ঠিক আছে তো? ওগো, আপনি এত ভয় পাচ্ছেন কেন? চিঠিটা রাজেশের হাত থেকে নিয়ে একবার পড়ে দেখুন না। আমার তো মন বলছে আমি আসার আগে যে স্বপ্নটা দেখেছিলাম সেটাই হয়তো সত্যি হতে চলেছে। মধুরাজা চিঠি হাতে নিয়ে দ্রুত চোখ বুলিয়ে আনন্দে লাফিয়ে ওঠে। লতা, তুমি ঠিক বলেছিলে। বিধাতা, আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমার চারুমা, আমার চারুমা। কি খবর মহারাজ? আপনি এরকম কেন করছেন? চারু দিদি ঠিক আছে তো? দিদির আবার কোনো বিপদ হয়নি তো? বিপদ নয় জেসমিন মা, এ হলো আশীর্বাদ। রাজবৈদ্য সুখবর দিয়েছেন, আমাদের চারুর কোলে নতুন অতিথি আসতে চলেছে। আমার চারুমা মা হতে চলেছে। কি বলছেন কি? দিদি মা হবে? আমার যে কি আনন্দ হচ্ছে মহারাজ, আমি তো কাউকে বোঝাতে পারবো না। দিদি সারা জীবন শুধু আমাদের জন্য কষ্ট করেছে, এবার দিদি নিজের একটা সন্তান হতে চলেছে। দেখলে তো, আমি বলেছিলাম না খুব তাড়াতাড়ি ভালো খবর আসবে। আমি তো জয়কে বলেই এসেছিলাম যেন চারুকে চোখে চোখে রাখে। আমার চারুর ছানাপোনা আসছে, আমি তো আর এক মুহূর্ত এখানে বসে থাকতে পারছি না গো। আমি এখনই আমার চারুর কাছে ছুটে যাব। শুধু তুমি কেন লতা, আমরা সবাই যাব। আমার চারুর জীবনের এত বড় একটা আনন্দের দিনে কি আমি এখানে বসে থাকতে পারি? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।